আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক 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 ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমরা তোমাদের 7 নম্বর অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলোর সমাধান শুরু করব। তো প্রথমে যে ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বর একটা ম্যাথ। এটা তোমাদের 2015 সালে আসছিল এই ম্যাথটা। তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা হচ্ছে তোমাদের যে বিভিন্ন ধরনের হাইড্রোলিক সহগগুলো আছে সেই সহগগুলোর মান নির্ণয়ের একটা ম্যাথ। তো দেখো কি আছে, আমরা প্রশ্নটাকে পড়ি, এরপর গিভেন ডাটাগুলো লিখে নিয়ে ম্যাথটা সমাধান করব। তো এখানে দেখো বলা আছে একটি ট্যাঙ্ক এর পাশে 2.5 সেন্টিমিটার ব্যাসের একটি ওয়ারিফিস দিয়ে 75 সেন্টিমিটার হেডের অধীনে পানি নির্গত হচ্ছে। অর্থাৎ এখানে একটা ট্যাঙ্ক আছে যার এক পাশে একটা ওয়ারিফিস আছে যার ব্যাস হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা পরে ক্ষেত্রফল পরে বার করবো। আর বলছে যে হচ্ছে ওয়ারিফিসের মধ্যবিন্দু থেকে পানির উচ্চতা হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে এখানে হেড হচ্ছে 75 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে কি বলা আছে দেখো, বলা আছে নির্গত হচ্ছে ভেনা কন্ট্রাক্টর হতে জেড এর আনুভূমিক ও খাড়া দূরত্ব যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 3.2 সেন্টিমিটার। অর্থাৎ এই যে ভেনা কন্ট্রাক্টর হতে আমাদের সিসি অর্থাৎ সিসি যে সেকশনটা আছে এটা কি ভেনা কন্ট্রাক্টর না? যে সেকশনে জেড এর ক্ষেত্রফল সব থেকে কম হয় সেটাই হচ্ছে আমাদের ভেনা কন্ট্রাক্টর। তাহলে ভেনা কন্ট্রাক্টর থেকে এই যে আমাদের যে জেড আছে, জেড এর একটা বিন্দু, এই বিন্দু পর্যন্ত আনুভূমিক দূরত্ব হচ্ছে 30 সেন্টিমিটার এবং এই বিন্দু থেকে ভেনা কন্ট্রাক্টর উলম্বিক দূরত্ব হচ্ছে 3.2 সেন্টিমিটার। তাহলে আনুভূমিক দূরত্ব আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 30 সেন্টিমিটার। আর উলম্ব দূরত্বকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে 3.2 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, অরিফিস দিয়ে নির্গমনের পরিমাণ 1.186 লিটার পার সেকেন্ড হলে হাইড্রোলিক সহগ যে চারটা আছে এদের মান নির্ণয় করো। এখন ভাই আমাদের নির্গমনের পরিমাণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে যে প্রকৃত নির্গমনটা হচ্ছে সেটার পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ এসি দ্বারা। ঠিক আছে, এটার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 1.186 লিটার পার সেকেন্ড। কিন্তু এখানে আমাদের লিটার পার সেকেন্ডে হিসাব করলে হবে না, দেখো বাদ বাকি যতগুলো মান আছে সবগুলো সেন্টিমিটার আছে। ঠিক আছে, তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো যে 1 লিটার ইজ ইকুয়াল টু, অর্থাৎ 1 লিটার পানি আমরা 1 সেন্টিমিটার কিউব জায়গাতে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই লিটারটাকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করার জন্য লিটারকে কি করব 1000 দ্বারা গুণ করে দেব। তাহলে 1000 দ্বারা যদি গুণ করে দেই তাহলে কিউ এসি ইজ ইকুয়াল টু এখানে পাওয়া যাবে হচ্ছে 1186 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দেখো কিউ এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমাদের এখানে আরেকটা কি লাগবে দেখো তো, আমাদের এই যে ওয়ারিফিসের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে ওয়ারিফিসের ক্ষেত্রফল আমরা কি পাবো? দেখো ওয়ারিফিসের ব্যাস দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে পাই ভাগ 4 2.5 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করলে পাবা 0.491 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, একবার চেক দিয়ে নেই। ঠিক আছে, সরি 0 পয়েন্ট না 4.91 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো ডাটাই মোটামুটি পেয়ে গেছি। তাহলে আমরা সর্বপ্রথম কি বার করবো দেখো, কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বা নির্গমন সহগ। তাহলে এখানে লিখবা ওই নো, আমরা নির্গমন সহগ ইজ ইকুয়াল টু কি জানি? সিডি ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আমাদের প্রকৃত নির্গমন কিউএসি অ্যাকচুয়াল ডিসচার্জ ভাগ হচ্ছে তাত্ত্বিক নির্গমন কিউটিএইচ, অর্থাৎ আমাদের থিওরিটিক্যাল ডিসচার্জ। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু কিউএসি এর মান আমরা জানি ওখানে, শুধু এখানে আমরা কিউটিএইচ এর মানটা জানি না। তাহলে কিউটিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ, এমনিতে কিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এভি, তাই না? তাহলে এখন যেহেতু আমাদের তাত্ত্বিক নির্গমন বের করতে হবে, তাহলে তাত্ত্বিক বেগের ফলে যে নির্গমন হবে সেটাই কি? তাত্ত্বিক নির্গমন। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে অরিফিসের ক্ষেত্রফল ইনটু তাত্ত্বিক বেগ ভিটিএইচ। ঠিক আছে, আবার ভিটিএইচ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভিটিএইচ অর্থাৎ তাত্ত্বিক বেগ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে √2gh। ঠিক আছে, তাহলে এখানে টোটাল মিলে কি দাঁড়াইলো? কিউটিএইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো a ইনটু √2gh। তাহলে এখানে আমরা বসাই দেই, এখানে কিউ এর ভ্যালু হচ্ছে 1186, আর এখানে হচ্ছে a ইনটু √2gh। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা মানটা বসাই দেই তাহলে 1186 ডিভাইডেড বাই এ হচ্ছে 4.91 ইনটু এই পাশে আছে হচ্ছে √2 ইনটু এখানে আমাদের জি এর মান কিন্তু 9.81 হবে না, জি এর মান এখানে হবে হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড।
আর আমরা যেটা মিটারের ক্ষেত্রে ইউজ করি, এখন আমরা হিসাব করতেছি কিসে, সেন্টিমিটারে, সেজন্য আমাদের এটা নিতে হবে। আর যখন আমরা মিটারে হিসাব করি তখন আমাদের কি আসে, 9.81 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ যখন সেন্টিমিটারে হিসাব করবো তখন 981 হবে, যখন আমরা মিটারে হিসাব করবো তখন 9.81 মিটার হবে। জিনিস তো একই, জাস্ট এটা সেন্টিমিটার হচ্ছে জন্য 981 সেন্টিমিটার পার সেকেন্ড, আর হচ্ছে মিটারে যখন হিসাব করবো তখন আমাদের 9.81 মিটার পার সেকেন্ড। 9.81 মিটার পার সেকেন্ড যে কথা, 981 সেন্টিমিটার পার সেকেন্ড একই কথা, জাস্ট এখানে হিসাব হচ্ছে সেন্টিমিটারের জন্য আমরা এটা বসাবো, এখানে আবার এটা দিলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, অর্থাৎ যে এককে হিসাব করবা যত কিছু আছে এখানে সবকিছু সে এককে নিতে হবে। তাহলে এখানে 981 নিতে হবে এবং এর সঙ্গে আমাদের এইচ আছে কত ভাই, 75 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই পুরোটাকে যদি আমরা হিসাব করি তাহলে কত পাবো, পুরোটাকে হিসাব করলে পাবো হচ্ছে 1186 ডিভাইডেড বাই 4 ইন্টু 4.91 ইন্টু রুট ওভার 2 ইন্টু 981 গুণ 75। হ্যাঁ, তাহলে এটা পাচ্ছে হচ্ছে 0.63, 0.63। ঠিক আছে, কিন্তু কোনো একক হবে না যেহেতু দুইটা একই রাশির অনুপাত। এরপর আমরা বের করবো কিভাবে, দেখো সিভি অর্থাৎ বেগের সহগ। সিভি ইজ ইকুয়াল টু, আমরা একটা সূত্র প্রমাণ করছিলাম এইরকম একটা চিত্র দিয়েই, সেখানে সূত্রটা ছিল হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4y এইচ। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট মানগুলো বসাই দিলে আমরা বেগের জন্য সহগ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসতেছে কি, রুট ওভার এক্স এর ভ্যালু এখানে কত ভাইয়া, 30 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু ওয়াই হচ্ছে কত এখানে 3.2 ইন্টু আমাদের এইচ হচ্ছে 75। ওকে, তাহলে পুরোটা হিসাব করে ফেলো, পুরোটা হিসাব করে ফেললে রুট ওভার এ 30 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 3.2 ইন্টু 75। ঠিক আছে, তাহলে এখানে কত আসতেছে 97, 0 পয়েন্ট, আচ্ছা আমরা যদি এইভাবে লিখি তাহলে 0.968। ঠিক আছে, এটা আসতেছে। এখন ভাই আমরা বের করব হচ্ছে পরবর্তীতে কি আছে, দেখো সিসি আছে, অর্থাৎ আমাদের সংকোচন সহগ। ঠিক আছে, সংকোচন সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সিসি দিয়ে। তাহলে আমরা কিন্তু সিডি, সিভি এবং সিসির মাঝে একটা সম্পর্ক দেখছিলাম, সেটা কি, সিডি ইজ ইকুয়াল টু সিসি ইন্টু সিভি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লাগবে কি, সিসি, তাহলে সিভিটাকে এই পাশে পার করে দাও, তাহলে এখানে সিসি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো সিডি ডিভাইডেড বাই সিভি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সিডির মান কত পাইছি, সিডির মান পাইছে হচ্ছে 0.63, 0.63, আর এখানে মান পাইছে হচ্ছে 0.68, 0.968। ঠিক আছে, তাহলে এটা করলে আমরা এখান থেকে মান পেয়ে যাব, এটা আসতেছে 0.63 ডিভাইডেড বাই 0.968, এটা ভাগ করলে তোমরা পাবা হচ্ছে 0.65। ঠিক আছে, তাহলে আমরা দেখো কি পাইলাম, সংকোচন সহগ কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে বাধার জন্য সহগ। ঠিক আছে, তাহলে বাধার জন্য সহগের জন্য আমি একটা সূত্র দেখাইছিলাম, সেটা যদিও প্রমাণ করে দেখাইনি, আমাদের নোটে তুমি পাবা এটা। তো নোটটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার পরে কিন্তু তুমি দেখবে যে ওখানে কোনো মেসেজ বা কোনো কিছু শো করতেছে না। ঠিক আছে, তো আমি প্রতিদিন চেষ্টা করবো যে হচ্ছে একটা লিঙ্ক বানায় প্রতিদিন পোস্ট করার জন্য, অথবা পরবর্তীতে অন্য কোনো ভাবে মানে আমাদের টেলিগ্রামে বা অন্য জায়গায় একটা গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করব, সেখানে তোমাদের এগুলো মানে নতুন জয়েন হওয়ার পরেও থেকে যায়। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে একটু ঝামেলা যে নতুন জয়েন হলে আগের মেসেজগুলো দেখা যায় না। তাহলে সিআর ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সিভি স্কোয়ার্ড মাইনাস 1, এটা আমরা দেখছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 ডিভাইডেড বাই সিভির মান কত পাইছি ভাইয়া, সিভির মান পাইছে হচ্ছে 0.6968, তাহলে 0.968 এর উপর স্কোয়ার দাও, মাইনাস এখান থেকে অন করো, তাহলে এখান থেকে আসলে দেখি কত পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 0.968 এর উপর স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা আসতেছে হলো 0.067, কত ভাইয়া, 0.067, খুবই কম একটা নগণ্য একটা মান আসছে। হ্যাঁ, এজন্য এটাকে আসলে ধরা হয় না হিসাবের সময়। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে জাস্ট সূত্রে মান বসানোর মাধ্যমে মানগুলো বের করতে পারলাম। তোমরা জাস্ট সূত্রগুলো মুখস্থ করতে পারলে এই ধরনের ম্যাথ তোমাদের কখনোই সমস্যা হবে না। তাহলে চলো এখন আমরা আরেকটা ম্যাথ দেখি। এখন ভাইয়া আমি তোমাদের সেম টাইপের আরেকটা ম্যাথ করে দিব। এটা হচ্ছে আমরা মিটার এককে হিসাব করব, অর্থাৎ সবগুলোর একক মিটারে রাখবো। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্তের জন্য তোমাদের রিসেন্টলি 23-24 সালের পরীক্ষাতেও কিন্তু তোমাদের দেখবা যে বইয়ে একটা প্রশ্ন আছে। তো আমি প্রথমের দুইটা প্রশ্ন করে দিলাম, 1 এবং 2 নাম্বার উদাহরণ। তোমরা পরবর্তীতে এই টাইপের আর যতগুলো উদাহরণ আছে তোমরা সবগুলোই নিজে নিজে সমাধান করে নিবা। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারের সমাধান করবা, আর তোমরা মিটার থাকলে মিটারের সমাধান করবা। ঠিক আছে, তো আসো এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখে নেই।
2.5 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি অরিফিস দিয়ে। গত ম্যাথে আমরা দেখছিলাম যে অরিফিসের ব্যাস দেওয়া ছিল, আমরা সেখান থেকে ক্ষেত্রফল বার করছিলাম, কিন্তু এই ম্যাথে ডাইরেক্ট ক্ষেত্রফলই দেওয়া আছে, তাহলে এখানে আমাদের ব্যাস বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই আমাদের দেওয়া আছে 12.5 কি দেওয়া আছে সেন্টিমিটার স্কয়ার। এখন যেহেতু ভাই আমরা এই ম্যাথটা মিটারে হিসাব করব, তাহলে এটাকে তোমরা যদি মিটারে নিয়ে যেতে চাও তাহলে এটাকে 100 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। কি দ্বারা? 100 স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। তাহলে a ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 12.5 ডিভাইডেড বাই 100 স্কয়ার। তাহলে ঠিক আছে, এটা হবে হচ্ছে কত দেখো, এটা যদি আমরা ভাগ করি তাহলে 12.5 ডিভাইডেড বাই 100 এর উপর স্কয়ার, তাহলে এটা আসতেছে হলো 0.00125 মিটার স্কয়ার। ঠিক আছে, তোমাদের বইয়ে এটা আসছে না? হ্যাঁ, এটাই আসছে। তারপরে দেখো আমাদের কি বলা আছে, অরিফিসের উপর পানির হেড 1.125 মিটার ধ্রুব থাকে, অর্থাৎ আমাদের হেডটা কোনো পরিবর্তন হবে না, এই সব সময় এখানে 1.125 মিটারই হবে, অর্থাৎ এখান থেকে আমাদের পানি সাপ্লাই দেওয়া হবে। ঠিক আছে, অনবরত, ফলে এখান থেকে পানি বের হবে আবার এখান থেকে পানি সাপ্লাই হবে। ঠিক আছে, অর্থাৎ এই হেডের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে হেড দেওয়া আছে হচ্ছে 1.125 মিটার। ঠিক আছে, এরপর আমাদের আর কি দেওয়া আছে দেখো, পানির জেট ভেনা কন্ট্রাক্টটা হতে 2 মিটার দূরে এবং 1 মিটার নিচে পড়ে, অর্থাৎ পানির যে জেটটা আছে এই জেটটা ভেনা কন্ট্রাক্টটা হতে 2 মিটার দূরে যেয়ে 1 মিটার নিচে পড়তেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনুভূমিক দূরত্ব হচ্ছে 2 মিটার এবং উলম্বিক দূরত্ব হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এরপর নির্গমন আমাদের দেওয়া আছে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, অর্থাৎ এটা আমাদের অ্যাকচুয়াল আর এটা হচ্ছে কিউ এসি। ঠিক আছে, এটা আমাদের দেওয়া আছে 3.65 লিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের কিউ দেওয়া আছে কি ভাই, কিউ দেওয়া আছে অর্থাৎ কিউ এসি দেওয়া আছে 3.65 লিটার পার সেকেন্ড। এখন ভাই একটা জিনিস তোমাদের বোঝা লাগবে যে আমাদের 1000 লিটারে হচ্ছে 1 মিটার কিউব জায়গা, অর্থাৎ 1 মিটার কিউব জায়গায় 1000 লিটার পানি ধরে। তাহলে 1 লিটার পানি কতটুকু জায়গায় ধরবে? 1 মিটার কিউব ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, এরপর আমাদের এখানে কি বলা আছে 3.65, তাহলে 3.65 লিটার পানি আমাদের জন্য দরকার হবে 3.65 ডিভাইডেড বাই 1000। তাহলে কোনো যখন আমাদের লিটার এককে এরকম নির্গমন দেওয়া থাকবে যে এত লিটার কিউব লিটার পার সেকেন্ড, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য কি করব, 1000 দ্বারা ভাগ করব। আর আমরা গত ম্যাথে দেখছিলাম নির্গমন দেওয়া ছিল ধরো 1.161 এটা মনে হয়েছিল, হ্যাঁ, লিটার পার সেকেন্ড ছিল। এখান থেকে আমরা এটাকে কিসে নিয়ে গেছিলাম, সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে। তাহলে এই ক্ষেত্রে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 1000 দ্বারা গুণ করলে হয়েছিল হচ্ছে 1186 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। তাহলে তোমরা মনে রাখবা, যারা কনভারসেশন গুলো একটু বুঝতে অসুবিধা হয় তোমাদের, তারা কি করবা, মনে রাখবা যে একটু সেন্টিমিটারে হিসাব করার ক্ষেত্রে যদি লিটার পার সেকেন্ড দেওয়া থাকে তাহলে 1000 দ্বারা গুণ করে সেন্টিমিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যাব, আর যখন মিটারে হিসাব করব তখন নির্গমনকে 1000 দ্বারা ভাগ করে, অর্থাৎ 3.65 ডিভাইডেড বাই 1000 দ্বারা ভাগ করে মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা তোমরা যদি সেকেন্ডে নিয়ে যাও তাহলে কত পাবা, 3.65 ভাগ 1000, তাহলে এটা আসতেছে হলো 0.00365 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো মোটামুটি কিন্তু আমরা সবগুলো ডাটা এখানে পেয়ে গেছি। এখন আমাদের বের করতে বলছে হচ্ছে কি কি, বের করতে বলছে হচ্ছে হলো আমাদের সংকোচন সহগ এবং হচ্ছে আমাদের নির্গমন সহগ। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন এগুলো বের করে ফেলি। তো সর্বপ্রথম আমরা আসো আগে নির্গমন সহগটাই বের করি। তাহলে নির্গমন সহগ ইজ ইকুয়াল টু কি ভাই, সিডি। তাহলে তোমরা এখানে লিখবা উই নো, কি জানি ভাই আমরা, সিডি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে কিউএসি, অর্থাৎ প্রকৃত নির্গমন ভাগ তাত্ত্বিক নির্গমন, কিউটিএইচ। ঠিক আছে, তাহলে কিউএসি এর মান আমরা এখানে জানি কত, কিউএসি এর মান আমরা পাইলাম হচ্ছে 0.0036
5, ঠিক আছে। আর কিউটিএইচ আমরা কিভাবে বের করব? কিউটিএইচ ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে আমাদের অরিফিসের ক্ষেত্রফল গুণন থিওরিটিক্যাল ভেলোসিটি বা তাত্ত্বিক বেগ, ঠিক আছে। আর তাত্ত্বিক বেগ ভিটিএইচ ইজ ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, √2gh। তাহলে এখান থেকে আসবে a ইনটু √2gh। ওকে, তাহলে এখানে a ইনটু √2gh। তাহলে পরের লাইনে আমরা কি লিখব, 0.00365। এ হচ্ছে এখানে কত ভাইয়া আমাদের বলে দেওয়াই ছিল, সেটা আমরা মিটার স্কয়ারে নিয়ে গেছি 0.00125। 0.00125 ইনটু হচ্ছে কত দেখো, ইনটু হচ্ছে আমাদের √2gh। √ হচ্ছে এখানে আমাদের 2 থাকবে, এই ক্ষেত্রে কিন্তু ভাইয়া জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড হবে, কারণ আমরা সবগুলো একককে দেখো মিটারে নিয়ে গেছি, তাহলে জি এর মান অবশ্যই মিটারে বসাতেই হবে। তাহলে জি এর মান যদি আমরা মিটারে বসাতে চাই তাহলে সেটা হয় হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড, আর যখন সেন্টিমিটারে বসাই তখন হয় হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য। তাহলে 9.81 এর সঙ্গে আমাদের গুণ হবে কত, হেড হচ্ছে কত ভাই এখানে দেখো তো, হেড হচ্ছে 1.125, ঠিক আছে, 1.125। তাহলে এটা আসলে আমরা ক্যালকুলেশন করে ফেলি, তাহলে কত পাই, এটা যদি আমরা হিসাব করি তাহলে 0.00365 ডিভাইডেড বাই 0.00125 ইন্টু √2 ইন্টু 9.81 ইন্টু 1.125, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি হলো 0.62। কত ভাইয়া, 0.62। এটা কোনো একক হবে না, কারণ এটা একই জাতীয় রাশির অনুপাত। এরপরে আমরা কি বার করবো, দেখো আমাদের বার করতে বলছে হচ্ছে সিসি বের করতে বলছে। আমরা তো এখন ডাইরেক্ট সিসি বের করতে পারবো না, আমাদের আগে এখান থেকে সিভিটা বের করে নিতে হবে, তারপরে আমরা ওই যে সিডি সিসি আর সিভির মধ্যে যে সম্পর্ক আছে ওই সম্পর্ক থেকে সিসির মান বের করব। তাহলে সিভির সূত্র আমরা কি জানি ভাইয়া, সিভির আমরা সূত্র প্রমাণ করছিলাম x² ডিভাইডেড বাই 4yh, ঠিক আছে, এটা আমরা কিন্তু প্রমাণ করছিলাম। তাহলে এখানে মান বসিয়ে দাও, √x এর মান এখানে কত ভাইয়া, x এর মান হচ্ছে 2 মিটার, তাহলে 2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু এখানে আমাদের উলম্বিক দূরত্ব হচ্ছে 1 মিটার এবং এইচ হচ্ছে এখানে 1.125, ঠিক আছে। তাহলে এটাকে হিসাব করে ফেলি, √2 স্কয়ার ডিভাইডেড বাই 4 ইনটু 1 ইনটু 1.125, তাহলে এটা আসতেছে হলো 0.94। কত ভাইয়া, 0.94। এখন আমরা সিডি সিভি এবং সিসির মাঝে সম্পর্ক জানি, সিডি ইজ ইকুয়াল টু সিভি ইন্টু সিসি। তাহলে এখান থেকে বার করতে হবে কি সিসি, তাহলে সিসিটাকে রেখে সিভিটাকে বার করে দাও। তাহলে এখানে সিসি ইজ ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই সিভি। তাহলে সিডির মান কত ভাই, এখানে সিডির মান হচ্ছে 0.62, 0.62 ডিভাইডেড বাই সিভির মান পাইছে হচ্ছে 0.94, 0.94, ঠিক আছে। তাহলে এটা আসতেছে হচ্ছে 0.62 ডিভাইডেড বাই 0.94, তাহলে এটা আসবে হচ্ছে 0.66, ঠিক আছে। কত আসবে, 0.66। আমাদের বইয়ে কত আসছে, এটা 0.66, ঠিক আছে। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, এই একটা অ্যান্সার, আর একটা কি চাইছিল সিডি, তাই তো। তাহলে এই একটা অ্যান্সার, আর মাঝখান থেকে এটা আমরা হেল্পিং হ্যান্ড হিসাবে বার করে নিছি, অর্থাৎ এটা আমরা, এটা ছাড়া কিন্তু আমরা সিসির মান বের করতে পারতাম না। তো আশা করতেছি সেন্টিমিটারে দেওয়া থাকুক বা মিটারে দেওয়া থাকুক, এখন তোমরা দুই এককেই সমাধান করতে পারবা এই টাইপের ম্যাথগুলো। এখন আমি তোমাদের ভিন্ন টাইপের কয়েকটা ম্যাথ করাই দেব, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এখন খেয়াল করো ভাইয়া, আমি তোমাদের বইয়ের উদাহরণ, এটা হচ্ছে 12 নম্বর উদাহরণ, এই ম্যাথটার সমাধান করাবো। তো এই টাইপের ম্যাথ তোমাদের বইয়ে আরো আছে কয়েকটা, এটা যদি আমি করাই দেই বাকিগুলো তোমরা অনায়াসই পাবা। অর্থাৎ এই টাইপের ম্যাথের মধ্যে এটাই মোটামুটি একটু কঠিন, কঠিন বলতে এটা কঠিন না, সহজই, কিন্তু অন্যগুলোর তুলনায় একটু মানে কঠিন আর কি। তো দেখো আমাদের কি বলা আছে, একটি আয়তাকার ট্যাঙ্কের সেকশন 4 ইন্টু এখানে কি দেওয়া আছে, মিটার আছে, হ্যাঁ, 4 ইন্টু 2.5 মিটার, ঠিক আছে। অর্থাৎ এই ট্যাঙ্কটা যদি আরো এদিকে থাকে, ঠিক আছে, এভাবে যদি থাকে, তাহলে এই ট্যাঙ্কের আমাদের এটা আছে হচ্ছে 4 মিটার, এটা আছে হচ্ছে 2.5 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের প্রস্থচ্ছেদ দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আয়তাকার ট্যাঙ্কের সেকশনের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সেকশনের ক্ষেত্রফলকে আমরা এই সূত্রে যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব, আয়তাকার
ট্যাঙ্কের তলা হতে অরিফিস দিয়ে পানি নির্গমনের যে সময়ের সূত্র আছে সেটা দিয়ে আমরা এই ম্যাথটা সমাধান করব। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু, এখানে আমরা কি পাচ্ছি 4 ইন্টু 2.5, তাহলে ইজ ইকুয়াল টু এটা কত হচ্ছে 4 ইন্টু 2.5, হ্যাঁ তাহলে 10 হচ্ছে 10 মিটার স্কোয়ার। এর পরবর্তীতে কি ডাটা দেওয়া আছে দেখো, পানির প্রাথমিক গভীরতা 5 মিটার, অর্থাৎ পানির প্রাথমিক গভীরতাকে h1 দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 5 মিটার। তাহলে h1 ইজ ইকুয়াল টু 5 মিটার। এরপর তলদেশে 6 সেন্টিমিটার ব্যাসের অরিফিস থাকলে, অর্থাৎ আমাদের তলদেশে যে এখানে যে অরিফিসটা আছে, হ্যাঁ এই অরিফিসের ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এখানে আমাদের ডি দেওয়া আছে 6 সেন্টিমিটার, বা এটা আমরা মিটারে কনভার্ট করব কারণ আমাদের অন্য মানগুলো মিটারে আছে। হ্যাঁ, তাহলে এটা আসবে হচ্ছে 0.06 মিটার। এখান থেকে আমরা কি করব, অরিফিসের ক্ষেত্রফলটা বের করে নেব। তাহলে a ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 4, 0.06 এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা তোমরা যদি হিসাব করো, আমি বই দেখে ক্যালকুলেশন করে দিই, পাই ডিভাইডেড বাই 4 ইন্টু 0.06 এর উপর স্কয়ার, কারণ বইয়ে অনেক সময় ভুল থাকে। হ্যাঁ, তাহলে এটা আসতেছে হলো 0.00283 মিটার স্কয়ার, এটা আসছে না? হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো কি আছে আমাদের, নির্গমন সহগ 0.63, অর্থাৎ আমাদের এখানে সিডির ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, সিডির ভ্যালু আছে 0.63। এরপর বলছে 6 মিনিট পর পানির গভীরতা কত থাকবে, অর্থাৎ আমাদের 6 মিনিট ধরে পানিটা যদি আমরা এখান থেকে বের হতে দেই, তাহলে পানির লেভেলটা, সরি এখানে দেখাতে ভুল হয়েছে, এটা এখান থেকে হবে, পানির লেভেলটা 6 মিনিট পরে কি পরিমাণ উচ্চতায় থাকবে। তাহলে এখানে আমাদের টি দিয়ে বলে দেওয়াই আছে 6 মিনিট। ঠিক আছে, তাহলে 6 মিনিট আমরা কত, 6 মিনিট সমান কত কত সেকেন্ড জানি, 6 মিনিট আমরা কিন্তু এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ আমরা এখানে কি হিসাব করতেছি, সবগুলো কিন্তু এমকেএস এ হিসাব করতেছি। তাহলে এমকেএস এ সময় রাখক হচ্ছে সেকেন্ড, তাহলে এটাকে আমরা 360 সেকেন্ড মেবি, হ্যাঁ 360 সেকেন্ডে কনভার্ট করে নিলাম। এখন আমরা কি করব দেখো, জাস্ট সূত্রে মানগুলো বসায়া এই যে h2 এর ভ্যালুটা বের করব। তাহলে ভাই আমরা আয়তাকার ট্যাঙ্কের ক্ষেত্রে নির্দিষ্ট, অর্থাৎ আয়তাকার ট্যাঙ্কের ক্ষেত্রে অরিফিস দিয়ে পানি নির্গমনের সময়ের যে সূত্র ছিল সেটা ছিল হচ্ছে t ইজ ইকুয়াল টু 2a রুট ওভার h1 মাইনাস রুট ওভার h2। ঠিক আছে, আর নিচে ছিল হচ্ছে সিডি ইন্টু এ ইন্টু রুট ওভার 2g। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। এখন আমরা কি করব, এখানে মান বসাবো। তাহলে প্রথমে আমরা টির মান কত পাইছি ভাইয়া, টি কিন্তু অবশ্যই সেকেন্ডে কনভার্ট করতে হবে। তোমরা যখন এমকেএস এককে, অর্থাৎ যে এককেই ম্যাথ করো না কেন, সব এককেই কিন্তু তোমার হিসাবের ক্ষেত্রে সময়ের এককে তোমার সেকেন্ডে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ মিনিটে রেখে তুমি কিন্তু হিসাব করতে পারবে না, কারণ এপিএস বলো, এমকেএস বলো, সিজিএস বলো, সবগুলোতেই সময়ের একক কিন্তু সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে পদ্ধতিতে আমরা ম্যাথ সমাধান করি না কিনা, আমাদের সময়ের একক সেকেন্ডে রাখতে হবে। তাহলে 360 ইজ ইকুয়াল টু 2 ইন্টু, এখানে আমরা এ পাইছিলাম কত ভাইয়া 10 মিটার স্কোয়ার, তাহলে 10 ইন্টু এখানে আমাদের ভিতরে রুট ওভার h1 কত ছিল দেখো 5 মিটার ছিল, তাহলে 5 মাইনাস রুট ওভার h2। ঠিক আছে, এখন আমরা নিচে কি করব, নিচে হচ্ছে কি আছে সিডি, সিডি ভ্যালু বলে দেওয়া ছিল 0.63 এবং আমরা অরিফিসের ক্ষেত্রফল এ ছোট এ পাইছি হচ্ছে 0.00283, তাহলে 0.00283। এরপর আমাদের নিচে কি ছিল রুট ওভার 2g, এখানে 2 থাকতেছে, এবং আমরা যেহেতু হিসাব করতেছি মিটারে করতেছি, তাহলে এমজিএস এককে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.81। তাহলে এখন কি করব ভাইয়া দেখো, এই অংশটাকে এই পাশে পার করে দিব। ঠিক আছে, পার করে গুণ করে দিব, অর্থাৎ এই পুরো অংশটা 360 এর সঙ্গে গুণ করব। কি জন্য, এটা এই পাশে কি ছিল ভাগ অবস্থায় ছিল, এই পাশে আসলে কি হবে গুণ হয়ে যাবে। তাহলে এই পুরো অংশটা 300 দিয়ে গুণ করে একবার এখানে লিখতেছি আমি, 360 দিয়ে গুণ করে 0.63 ইন্টু 0.0028 ইন্টু রুট ওভার 2 ইন্টু 9.81। ঠিক আছে, তাহলে এটা পাওয়া যাচ্ছে হলো 2.813। ঠিক আছে, আর এই পাশে থাকতেছে কত ভাইয়া 2 ইন্টু 10 রুট ওভার 5 মাইনাস রুট ওভার
H2। এখন কি করব, এটা দিয়ে এই পাশে ভাগ করে দাও। তাহলে 2.813 কে 2 × 10 দ্বারা ভাগ করে দাও, 2 × 10 দ্বারা ভাগ করে দাও, তাহলে পাচ্ছ হলো 2.831 কে 2 × 10 দ্বারা ভাগ করো, তাহলে পাবো এখানে 0.1406 ইজ ইকুয়াল টু √5 মাইনাস √H2। এখন দুই পাশে কি করব ভাইয়া, আচ্ছা দুই পাশে না, আগে আমরা এটাকে এই পাশে পার করে দিই, হ্যাঁ, অথবা এই টুটা যেহেতু নেগেটিভ, এটাকে এই পাশে পার করি, এটাকে ওই পাশে পার করি। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো √H2, আর এটাকে ওই পাশে পার করলে হবে হচ্ছে √5 মাইনাস 0.1406। তাহলে √5 থেকে এটা বাদ দিয়ে দাও, √5 মাইনাস 0.1406, তাহলে এটা আসতেছে হলো 2.095। ঠিক আছে, কত আসতেছে, √H2 ইজ ইকুয়াল টু আসতেছে হলো 2.0955। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন দুই পাশে স্কয়ার করে দেই। তাহলে দুই পাশে স্কয়ার করলে এই পাশে এটা H2 টা ফ্রি হয়ে যাচ্ছে, তাই তো। আর এই পাশে আমাদের এটার মান কত আসবে, এই পাশে মান আসবে হলো তোমাদের 4.4 মিটার। তাহলে তোমাদের বইয়ে অ্যান্সারটা কত আছে ভাইয়া, বইয়ে দেখো, তাহলে আমাদের অ্যান্সার ঠিকই আছে, এটা হচ্ছে H2 = 4.4 মিটার। তোমাদের বইয়ে যে অ্যান্সারটা চাইছে ঠিক আছে, কিন্তু তোমাদের বইয়ে বার করছে আবার আরেকটা। বইয়ে বলছে যে হচ্ছে 6 মিনিট পর পানির গভীরতা কত থাকবে, অর্থাৎ আমাদের পানিটা কি পরিমাণ গভীরতা থাকবে সেটা না, তাহলে আমাদের পানির গভীরতা কি হবে, H2 পরিমাণ না। কিন্তু তোমাদের বইয়ে যেটা বার করছে সেটা আমাদের প্রশ্ন বলা উচিত ছিল যে হচ্ছে পানির গভীরতা কি পরিমাণে কমছে, এটা বলা উচিত ছিল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, H2 মাইনাস H1 করতাম। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের চাইছে তো কি পানির গভীরতা কত থাকবে, অর্থাৎ 6 মিনিট পর কি পরিমাণ গভীরতায় পানি থাকবে, তাহলে সেটা কি হবে, অবশ্যই H2 হবে না, H2 হবে। কিন্তু তোমাদের বইয়ে বের করতে আবার কি এই 5 থেকে আবার 5 মাইনাস 4.4 করছে, অর্থাৎ আমাদের প্রাথমিক, এখানে হবে এটা চিহ্নটা, প্রাথমিক পানির গভীরতা থেকে পরবর্তীতে পানির গভীরতা বাদ দিয়ে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে আমরা বাদ দিলে পাবো 0.6 মিটার, তাই তো। এটা হচ্ছে আমাদের 6 মিনিটে 0.6 মিটার পানি নিচে নেমে গেছে। ঠিক আছে, অর্থাৎ প্রাথমিক অবস্থা থেকে নিচে নেমে গেছে, তখন আমাদের অ্যান্সার হবে এরকম। কিন্তু যখন আমাদের বলা আছে প্রশ্নে যে 6 মিনিট পর পানির গভীরতা কত থাকবে, ঠিক আছে, তাহলে পানির গভীরতা কত থাকবে, H2 পরিমাণে থাকবে, তখন আমাদের অ্যান্সার হবে হচ্ছে এইটা। কিন্তু তোমাদের বই আবার বার করছে এটা। তাহলে এখন তোমরা মানে বুঝে নাও, মানে আমার কাছ থেকে শুনে রাখো, যখন তোমাদের প্রশ্নে বলা থাকবে মানে নির্দিষ্ট সময় পর পানির গভীরতা কত থাকবে, তখন আমাদের অ্যান্সার হবে হচ্ছে H2। ঠিক আছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় যে গভীরতা থাকবে পানির সেটা। আর যখন বলবে যে নির্দিষ্ট সময় পরে পানি কি পরিমাণ মানে উচ্চতায় নেমে গেছে বা কতটুকু উচ্চতা নেমে গেছে, তখন আমাদের অ্যান্সার হবে হচ্ছে H2 মাইনাস H1। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন তোমাদের বইয়ে আরো অনেকগুলো আছে। এখন এটার যে মূল সূত্র ছিল অর্থাৎ টি এর মান বের করা, ঠিক আছে, অনেকগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেগুলোতে কি করবে, এই টি এর মান বের করতে বলবো। তখন কি করবে, বাকি সবকিছু ডাটা দেওয়া থাকবে, আমাদের ট্যাঙ্কের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া থাকবে, প্রাথমিক উচ্চতা দেওয়া থাকবে, নির্দিষ্ট সময় পর উচ্চতা দেওয়া থাকবে, এরপর আমাদের এর ভ্যালু দেওয়া থাকবে অরিফিসের, তারপর আমাদের নির্গমন সহগ দেওয়া থাকবে। জাস্ট এখানে মান বসে ক্যালকুলেশন করলে তোমরা তখন টির মানটা পাবা। এই ধরনের ম্যাথ আমি আর দেখাচ্ছি না, এটা তোমরা নিজেরাই করবা। ঠিক আছে, অর্থাৎ সময় বের করার ম্যাথটা তোমরা নিজেরাই করবা। যে ধরো বলা থাকলো যে 5 মিটার প্রাথমিক উচ্চতা, আর হচ্ছে আমাদের কি বলে নির্দিষ্ট সময় পর উচ্চতাটা হলো হচ্ছে 4.4 মিটার। এখন তুমি তাহলে এই যাবতীয় ইনফরমেশন জাস্ট এখান থেকে এটা বাদ দিয়ে যাবতীয় ইনফরমেশন গুলো যদি তুমি এখানে বসাও, তাহলে দেখবা তুমি অ্যান্সার এই যে 360 সেকেন্ডই পাচ্ছ। এরপরে তুমি এটাকে মিনিটে কনভার্ট করে নিতে পারবা। ঠিক আছে, তো আশা করতেছি এই যে আয়তাকার ট্যাঙ্কের নিচে ছিদ্র দিয়ে পানি নির্গমনের সময়ের যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা আর কখনোই ভুল করবে না। আর তোমাদের বইয়ে যে অ্যান্সার দেওয়া আছে সেটা কিন্তু হবে না, অ্যান্সার হবে হচ্ছে এটা, এই প্রশ্নের যেটা চাইছে সেই হিসাবে। আর যখন বলবে যে হচ্ছে কতটুকু পানি নিচে নেমে গেল, তখন হবে হচ্ছে H2 মাইনাস H1। ঠিক আছে, তাহলে আশা করতেছি তোমরা অ্যান্সারটা বুঝতে পারছো। এখন আসো আমরা অন্য একটা টাইপের ম্যাথ সমাধান করব। এখন ভাইয়া দেখো, আমরা আংশিক ডুবানো অরিফিস দিয়ে নির্গমনের পরিমাণ বের করব। অর্থাৎ এই নির্গমনের পরিমাণটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে খোলা অবস্থায় নির্গমন, ডুবানো অবস্থায় নির্গমন এবং আংশিকটা তো আমরা করবই, তিনটাই তোমরা বুঝতে পারবে। অর্থাৎ তিন ধরনের ম্যাথে তোমরা সমাধান করতে পারবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রশ্নে কি বলা আছে,
একটি বড় ট্যাঙ্ক। তার আগে দেখো এই প্রশ্নটা তোমাদের বইয়ের 5 নাম্বার, 17 নাম্বার এবং 20 নাম্বার, এই তিনটা ম্যাথ হচ্ছে একদম হুবহু একই ম্যাথ। তোমরা এই ম্যাথটা করলে বাকিগুলো নিজেরাই করে নিবা। দেখো কি বলা আছে, একটি বড় ট্যাঙ্কের পার্শ্বে অবস্থিত আয়তাকার অরিফিস যার যার 1.25 মিটার চওড়া এবং 0.7 মিটার গভীর। অর্থাৎ আমরা একটা অরিফিস পাবো, সে অরিফিস 1.2 মিটার চওড়া এবং 0.7 মিটার গভীর, এরকম একটা ছিদ্রের একটা অরিফিস এই পাশে আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি থাকে তাহলে অরিফিসের ক্ষেত্রফল কি হবে? এখানে অরিফিসের ক্ষেত্রফল a ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে কত, 1.2 ইন্টু 0.7। ঠিক আছে, এটা আমরা পরে ক্যালকুলেশন করে নেব। এরপর আমাদের কি ডাটা দেওয়া আছে দেখো তো। এরপর আমাদের ডাটা দেওয়া আছে হচ্ছে অরিফিসের এক পাশে পানির মুক্ত তল অরিফিসের উপরের কিনারা হতে 1.4 মিটার। অর্থাৎ আমাদের অরিফিসের উপরের কিনারা কোনটা? এটা, এবং নিচের কিনারা হচ্ছে এটা। ঠিক আছে, বলছে যে আমরা ধরলাম এই পাশে উপরের কিনারা থেকে পানির তল হচ্ছে 1.4 মিটার উপরে। তাহলে এই যে উপরের কিনারা থেকে 1.4 মিটার উপরে আমাদের পানিতল অবস্থান করতেছে। ঠিক আছে, এই পাশে। আরেকটা বলছে যে বিপরীত পার্শ্বে পানির মুক্ত তল। ঠিক আছে, অরিফিসের উপরের কিনারা হতে 0.3 মিটার নিচে। অর্থাৎ আমাদের এই পাশে যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কের পানির মুক্ত তল, অর্থাৎ এই যে এই তলটা, ঠিক আছে, এই তলটা অরিফিসের উপরের প্রান্ত হতে 0.3 মিটার নিচে অবস্থান করতেছে। ঠিক আছে, অর্থাৎ এই যে 0.3 মিটার নিচে এখানে অবস্থান করতেছে। তারপরে কি আছে দেখো, সিটি দেওয়া আছে 0.6 হলে নির্গমনের মান বের করতে বলছে। তাহলে ভাইয়া এখানে আমাদের বেশ কয়েকটা জিনিস এখান থেকে আমাদের বের করতে হবে। H1 এর মান দেওয়া আছে, এখন আমাদের H2 এর মান বের করতে হবে। তাহলে আসলে আমরা ডাটাগুলো আগে উঠিয়ে ফেলি। H1 এখানে দেওয়া আছে 1.4। H1 হচ্ছে অরিফিসের উপরের প্রান্ত হতে পানির মুক্ততল পর্যন্ত গভীরতা এক পাশের ট্যাঙ্কের। ঠিক আছে, এরপরে আমাদের H2 দেওয়া আছে কি হবে দেখো, আমাদের অরিফিসের আমরা কি বললাম যে প্রস্থ দেওয়া আছে 1.2 এবং গভীরতা দেওয়া আছে 0.7, তাই তো? তাহলে ভাইয়া দেখো তো, এই পুরোটা যদি 0.7 হয় অরিফিসের গভীরতা, তাহলে আমাদের এখানে কি হবে? H2 কি হবে? H2 হচ্ছে আমাদের অরিফিসের নিচের প্রান্ত থেকে পানির মুক্ততল পর্যন্ত গভীরতা। তাহলে আমাদের এই পর্যন্ত যদি 1.4 মিটার হয়, এর সঙ্গে যদি 0.7 যোগ করি, 1.4 এর সঙ্গে যদি 0.7 যোগ করি, তাহলে কত আসবে? 2.1 মিটার। এখন ভাই আমাদের লাগবে হচ্ছে এই পাশের এইচ, অর্থাৎ দুই পাশের পানিতলের উচ্চতার পার্থক্য। ঠিক আছে, এই পাশের পানিতল হচ্ছে আমাদের একদম উপর পর্যন্ত আছে, এই পাশে পানিতল আছে হচ্ছে এই পর্যন্ত। তাহলে এখানে পানিতলের মধ্যে পার্থক্য কতটুকু সেটা আমরা বের করবো কিভাবে? এই যে আমরা এই এইচ এর মাধ্যমে সেটা পাবো। ঠিক আছে, তাহলে এই এইচটা আমরা কিভাবে পাবো দেখো, এই পর্যন্ত হচ্ছে 1.4, তাহলে এই পর্যন্ত কি হবে? এটুকু হচ্ছে 0.3, তাহলে 1.4 এর সঙ্গে 0.3 যোগ করে দিলেই তো হচ্ছে। তাহলে 1.3 প্লাস 0.3 ইজ ইকুয়াল টু 1.7 মিটার। তাহলে ভাই দেখো আমরা H1 H2 H কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের লাগবে আর কি দেখো, এখানে আমাদের দেওয়া ছিল সিডির ভ্যালু দেওয়া ছিল, সিডির ভ্যালু হচ্ছে 0.6, আর আমাদের এখানে তেমন কিছু লাগতেছে না। হ্যাঁ, এগুলো হলেই হচ্ছে। এখন আসো আমরা প্রথমে খোলা অংশ দিয়ে কি পরিমাণে নির্গমন হবে সেটা আগে আমরা বের করি। ঠিক আছে, তারপরে আমরা ডুবান্ত অংশের জন্য বের করব। তাহলে তোমরা এখানে লিখে ফেলবা মুক্ত অংশ দিয়ে নির্গমন, এটা ধরলাম আমরা Q1। ঠিক আছে, এটা আমরা কি জানি সূত্র, 2 ডিভাইডেড বাই 3 CD ইন্টু বি রুট ওভার জি, সরি 2G ইন্টু H2 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 মাইনাস H1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে Q1 কি দাঁড়াচ্ছে, 2 ডিভাইডেড বাই 3 ইন্টু সিডির ভ্যালু কত পাইলাম 0.6 ইন্টু বির ভ্যালু কত পাইছি ভাই আমরা, বি হচ্ছে অরিফিসের প্রস্থ 1.2 মিটার। তাহলে 1.2 ইন্টু রুট ওভার, এখানে হিসাব হচ্ছে কিছু সবগুলো দেখো মিটারে, তার মানে এখানে জির মান বসবে হচ্ছে এমকেএস এককে 9.81। এরপর এখানে গুণ হবে কি আমাদের, এখানে যে এটা কিন্তু আমরা ওই যে প্রকৃত যে মুক্ত অবস্থায় আমাদের ট্যাঙ্ক ছিল, অর্থাৎ সম্পূর্ণ মুক্ত অবস্থায় যে আমরা সূত্রটা প্রমাণ করছিলাম। ঠিক আছে, অর্থাৎ এই যে এরকম, হ্যাঁ, এখান থেকে পানি ধরো বের হচ্ছে। ঠিক আছে, এই অবস্থায় আমাদের সূত্র ছিল এটা।
কিন্তু আমাদের এই সূত্রটা কিন্তু এখানে ইউজ করা যাবে না, এখানে আমাদের এইচ এর ভ্যালু চেঞ্জ করতে হবে। এখানে আমাদের দেখো যতটুকু মুক্ত আছে, হ্যাঁ মুক্ত অবস্থার মধ্যে নিচের তল কোনটা, এই যে এইচটা না, এইচটা কিন্তু নিচের আমাদের মুক্ত অবস্থার জন্য আমাদের নিচের তল, আর উপরের তল হচ্ছে H1, এটা হচ্ছে কি ভাইয়া H1। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে যেটা H2 ছিল সেটা হচ্ছে সম্পূর্ণ মুক্ত অবস্থায় এই যে এই জায়গার অংশ, এই জায়গার গভীরতা। ঠিক আছে, আর H1 হচ্ছে আমাদের এই জায়গার গভীরতা। ঠিক আছে, তাহলে আমরা দেখো নিচের গভীরতা থেকে অরিফিসের উপরের গভীরতাটা বাদ দিতাম, কিন্তু এখানে আমাদের মুক্ত অংশ হচ্ছে এই অংশটুকু, তাহলে এই অংশটুকুর নিচের গভীরতা থেকে উপরের গভীরতা বাদ দিতে হবে না? বাদ দিতে হবে কিন্তু। তাহলে নিচের গভীরতা হচ্ছে H, তাহলে এখানে আমাদের H2 দেওয়া যাবে না, এখানে হবে হচ্ছে H। ঠিক আছে, আর সেখান থেকে বাদ যাবে হচ্ছে H1, অর্থাৎ এই পরিমাণ গভীরতা, তাহলে আমাদের থাকতেছে এই যে মুক্ত অংশটুকু। ঠিক আছে, তাহলে এখানে তুমি মান বসাও, এখানে যদি তুমি মান বসাও তাহলে H এর ভ্যালু কত ভাইয়া 1.4, 1.4 এর উপর 3/2 মাইনাস H1 এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে বার করছি হচ্ছে কত, H1 হচ্ছে H1 হচ্ছে আমাদের H হচ্ছে আমাদের 1.4 না, H হচ্ছে আমাদের বের করছি দেখো কত 1.7, তাহলে 1.7 এর উপর 3/2 মাইনাস 1.4 এর উপর 3/2। ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটা তোমরা যদি হিসাব করে ফেলো, আমি বই দেখে লিখে দিচ্ছি ক্যালকুলেশন না করে, একটু দ্রুত ম্যাথটা শেষ করি। তাহলে এখানে আমাদের যে মানটা তোমরা পাবা সেটা হচ্ছে এখানে আসতেছে হলো Q1 ইজ ইকুয়াল টু 1.196 মিটার কিউব পার সেকেন্ড, 1.196 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এখন আমরা কি বার করবো ভাই, Q2 বার করবো। ঠিক আছে, Q2 অংশ কোনটা, ডুবন্ত অবস্থায় যে অংশটুকু দিয়ে, যে অরিফিসটুকু দিয়ে পানি নির্গত হচ্ছে। ঠিক আছে, তাহলে ডুবন্ত অবস্থার ক্ষেত্রে আমরা একটা সূত্র কি দেখছিলাম, এরকম একটা ট্যাঙ্কের ভিতর, ঠিক আছে, দুই পাশে পানি, এই পাশে হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ অরিফিসটা কিন্তু ডুবন্ত অবস্থায় থাকতেছে। তাহলে এই অবস্থায় আমরা সূত্র দেখছিলাম হচ্ছে CD ইন্টু বি রুট ওভার 2G, এখানে আমাদের H থাকবে H ইন্টু H2 মাইনাস H1, এই সূত্র ছিল, কিন্তু এই সূত্র ছিল না আমাদের, এই সূত্রই কিন্তু ছিল। তাহলে এখানে আমাদের কিন্তু দেখো H2 বলতে কি বোঝাইছে, H2 বলতে বোঝাইছে হচ্ছে ডুবন্ত অংশের নিচের বিন্দু থেকে মুক্ততল পর্যন্ত গভীরতা, এবং H1 হচ্ছে উপরের অংশ থেকে মুক্ততল পর্যন্ত গভীরতা। আর এই পাশে আমাদের দুই পাশের পানির উচ্চতার পার্থক্য ছিল হচ্ছে H, তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে H2 আর এই পর্যন্ত ছিল হচ্ছে H1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সেটা কি হবে, এই ক্ষেত্রে দেখো তো ডুবন্ত অংশের নিচের অংশ কোনটা, এটা না, তাহলে সেটা হচ্ছে H2। ঠিক আছে, এই যে আমাদের এখান থেকে একদম এই পর্যন্ত, অর্থাৎ নিচের অংশের গভীরতা হচ্ছে আমাদের H2। ঠিক আছে, সেটা হচ্ছে 2.1 মিটার। আর ডুবন্ত অংশের মধ্যে উপরের প্রান্ত যেটা, এই প্রান্তের গভীরতাটা কোনটা, দেখো তো এই যে H না, H কিন্তু, তাহলে এখানে আমাদের H2 মাইনাস H হবে, অর্থাৎ ডুবানো অংশের নিচের গভীরতা থেকে উপরের গভীরতাটা বাদ যাবে। এখানে তাহলে ডুবানো অংশ যেহেতু এতটুকু অংশ, তাহলে এতটুকু অংশের নিচের গভীরতা থেকে উপরের গভীরতাটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখন মান বসাই, সিডি হচ্ছে 0.6 ইন্টু বি হচ্ছে আমাদের 1.2, এরপর রুট ওভার যেহেতু এম কেসে হিসাব হচ্ছে 9.81, আর এখানে যে এইচটা আছে এটা হচ্ছে দুই পাশের পানির লেভেলের উচ্চতার পার্থক্য, সেটা আমরা এইচ ইজ ইকুয়াল টু কত পাইছি ভাই 1.7। ঠিক আছে, এর সঙ্গে আমাদের কি করতে হবে 2.1 মাইনাস 1.7 করতে হবে। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আমাদের দেখি বইয়ে কত আসছিল, এটা তোমাদের বইয়ে আসছিল হচ্ছে, এটা তোমাদের বইয়ে আসছে হলো 1.66 মিটার কিউব পার সেকেন্ড, 1.66 মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, এখন তাহলে ভাইয়া খোলা অংশ দিয়ে নির্গমন হচ্ছে এটা, আর সব ডুবন্ত অবস্থা দিয়ে নির্গমন হচ্ছে এটা, তাহলে সম্মিলিত অবস্থায় কি পরিমাণে নির্গমন হচ্ছে সেটা এখন আমাদের বের করতে হবে, সেটা কিন্তু এখানে বলতে তখন নির্গমন কত। তাহলে এখানে তোমরা লিখবা অতএব মোট নির্গমন কি হবে, খোলা অংশ এবং ডুবন্ত অংশের নির্গমনের পরিমাণের যোগফল। তাহলে খোলা অংশে কত ছিল 1.196 মিটার কিউব, এখানে লেখার দরকার নেই, প্লাস 1.66। ঠিক আছে, এই দুইটা যোগ করলে যেটা পাবা সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই দুটো যোগ করে তোমাদের বই অ্যান্সার আসছে হলো, এই দুটো যোগ করে অ্যান্সার পাইছি হচ্ছে আমরা
2.856 কত হ্যাঁ 2.856 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো এই টাইপের তোমাদের 17 নাম্বার এবং 20 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরা সমাধান করবা। এখন তোমাদের আমি ওই যে অর্ধগোলাকার পাত্র হতে অরিফিস দিয়ে পানির যে নির্গমনের সময়ের যে একটা সূত্র দেখাইছিলাম, অনেক বড় একটা সূত্র, ওইটা দিয়ে একটা ম্যাথ সমাধান করে দেব। আর মাউথপিস সম্পর্কে যদিও আমরা আলোচনা করি নাই, কিন্তু ওখান থেকে অনেক আগে 7-8 সালের দিকে তোমাদের কয়েকটা প্রশ্ন দেখলাম আসছে সংক্ষিপ্ত প্রশ্নে। তো ওই কয়টা আমি প্রশ্নটার সূত্র দেখে তোমাদের সূত্রটা উঠায় দেখায় দেবো যে কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এই যে অর্ধগোলাকার পাত্রে নির্গমনের সময় নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্র দিয়ে একটা ম্যাথ সমাধান করি, তারপরে আমরা মাউথপিসেরটা দেখে শেষ করবো এই অধ্যায়টা। ঠিক আছে, এখন ভাইয়া আমরা দেখো আর একটা মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ সম্পর্কে আলোচনা করব। এটা তোমাদের বইয়ের হচ্ছে, এটা তোমাদের বইয়ের 13 নাম্বার ম্যাথ। এটা তোমাদের 13 সাল পরিপূরক পরীক্ষায় এবং 15 সালের পরীক্ষায় এসেছিল। তো আসার সম্ভাবনা মোটামুটি আছে, হঠাৎ করে সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিতে পারে। তো দেখো এটা হচ্ছে আমাদের অর্ধগোলাকার আকৃতির একটা পাত্র, যেখান থেকে আমাদের কি করতে হবে, অরিফিস দিয়ে পানি নির্গমনের জন্য মানে কি পরিমাণ সময় লাগবে সেটা বের করতে হবে, অর্থাৎ সময় বের করতে হবে। তো বলা আছে 2 মিটার ব্যাসের অর্ধগোলাকার একটি পাত্রে 90 সেন্টিমিটার উচ্চতায় পানি আছে। অর্থাৎ আমাদের একটা অর্ধগোলাকার পাত্র আছে যার ব্যাস ডি দেওয়া আছে হচ্ছে 2 মিটার। তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে এই ম্যাথের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু হবে 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1 মিটার পাইলাম। আর হ্যাঁ, আর কত পাইলাম, 1 মিটার। আবার বলা আছে পাত্রে 90 সেন্টিমিটার উচ্চতায় পানি আছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে পানির লেভেলটা সেটা হচ্ছে h1 ইজ ইকুয়াল টু 90 সেন্টিমিটার। ঠিক আছে, গত ম্যাথগুলোতে আমরা দেখছিলাম যে নিচের গভীরতাকে h2 দিয়ে প্রকাশ করছে এবং উপরের গভীরতাগুলোকে h1 দিয়ে প্রকাশ করছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নিচেরটাকে h1 ধরা হয়েছে এবং উপরেরটাতেই বেশি গভীরতাটাকেই h1 ধরা হয়েছে, অর্থাৎ প্রাথমিক গভীরতাকে h1 ধরা হয়েছে, পরবর্তী গভীরতা হচ্ছে h2 ধরা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে আমরা কি করব, আমরা আর কি কি দেওয়া আছে, আমরা h1 এর ভ্যালু পাইলাম এখানে কত, h1 এর ভ্যালু পাইলাম হচ্ছে 90 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি 0.9 মিটার। ঠিক আছে, এরপর আবার কি বলা আছে, পানির পাত্রের তলদেশে অরিফিসের ব্যাস দেওয়া আছে 25 সেন্টিমিটার। তাহলে অরিফিসের ব্যাস যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে আমাদের অরিফিসের ক্ষেত্রফলটা লাগবে a। এটা আমরা পাবো কিভাবে, পাই ডিভাইডেড বাই 4, আর 25 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.25 মিটার। ঠিক আছে, তাহলে এখানে 0.25 মিটারের উপর স্কয়ার, এটা তোমাদের অ্যান্সার আসবে হলো 0.05 মিটার স্কয়ার, 0.05 মিটার স্কয়ার। ঠিক আছে, এরপর আমাদের কি বলছে দেখো, সেন্টিমিটার হলে 40 সেন্টিমিটার উচ্চতায় পানি আসতে কত সময় প্রয়োজন হবে, অর্থাৎ 90 সেন্টিমিটার উচ্চতা হতে 40 সেন্টিমিটারের পানিটা নামিয়ে আসতে কি পরিমাণ সময় আমাদের দরকার হবে এই 25 সেন্টিমিটার ব্যাসের অরিফিস দিয়ে বের হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় উচ্চতা অর্থাৎ পরবর্তী পানির উচ্চতা h2 ইজ ইকুয়াল টু 40 সেন্টিমিটার বা 0.4 মিটার। ঠিক আছে, এরপর আমাদের এখানে আরেকটা কি দেওয়া আছে দেখো, আমাদের নির্গমন সহগ দেওয়া আছে সিডি ইজ ইকুয়াল টু 0.62। ঠিক আছে, এখন তাহলে জাস্ট আমরা কি করবো, এই মানগুলো এই সূত্রটা যতই বড় হোক এখানে আসলে করার মতো কিচ্ছু নেই, জাস্ট মানটা বসায় দিয়ে ক্যালকুলেটর চাপলে এই ম্যাথগুলো সমাধান হয়ে যায়। হাইড্রোলিক্সের বেশিরভাগ অধ্যায়গুলো এরকম, জাস্ট সূত্র মুখস্থ করা আর সূত্রের ভিতরে আমরা মানে কোন জিনিসটাকে কি বলতেছি সেটা মনে রাখা। ঠিক আছে, অর্থাৎ h1 কোনটা, h2 কোনটা, এ কোনটা, ডি আমাদের আর কোনটা, এগুলো জাস্ট মনে রাখতে পারলে হাইড্রোলিক্সে কিন্তু তোমরা খুব সহজেই এ প্লাস তুলতে পারবে। অর্থাৎ সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে মনে রাখতে পারো, হাইড্রোলিক্সের ম্যাথ করা খুব একটা কঠিন বিষয় কিছু না। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করব, টি1 এর মানগুলো বসাবো, এখানে 2 উপরে পাইছিল, নিচে হচ্ছে সিডির মান পাইছে 0.62 ইনটু আমাদের এর মান পাইলাম হচ্ছে 0.05 মিটার স্কয়ার ইনটু রুট ওভার, আমরা হিসাব করতেছি কিসে ভাই, এমকেএস এককে, তাহলে এখানে আসবে 2 ইনটু 9.81। ঠিক আছে, এরপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট 2 ডিভাইডেড বাই 3, আর এখানে আমরা কত পাইছি 1 মিটার, তাহলে 1
এখানে আমাদের H1 এর ভ্যালু হচ্ছে 90 সেন্টিমিটার বা 0.9 মিটার। তাহলে 0.9 মিটারের উপর পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস আমাদের H2 হচ্ছে 40 সেন্টিমিটার বা 0.4 মিটার। তাহলে 0.4 মিটারের উপর 3/2, ঠিক আছে। এরপর মাইনাস 1/5 ইন্টু H1 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, আচ্ছা H1 এর মান কত? H1 এর মান হচ্ছে 0.9 এর উপর 5/2 মাইনাস H2 এর মান হচ্ছে 0.4 এর উপর 5/2। তাহলে পুরোটা যদি তোমরা ক্যালকুলেটরে তুলে একবারে হিসাব করে ফেলো তাহলে তোমরা অ্যান্সার পাবা হলো এখানে দেওয়া অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে 12.17 সেকেন্ড, অর্থাৎ t is equal to 17 সেকেন্ড। অর্থাৎ আমাদের পানি 90 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটারের নিচে নামতে আমাদের 12.17 সেকেন্ড সময় লাগবে। এখন ভাইয়া আমরা বৃত্তাকার অর্ধগোলাকার পাত্রের ক্ষেত্রে আমাদের অরিফিস দিয়ে তরল বের হয়ে যাওয়ার সময় নির্ণয়ের আরো একটা সূত্র দেখছিলাম, সেটা কি যদি সম্পূর্ণ আমাদের অর্ধগোলাকার পাত্রটা খালি করতে হয় সেক্ষেত্রে আমরা আরেকটা সূত্র দেখছিলাম, সেটা ছিল কি? সেটা ছিল হচ্ছে টি, উপরে ছিল হচ্ছে আমাদের এটা জানি কি ছিল একটু দেখে নিই। সূত্রটা ছিল হচ্ছে 14 পাই আর টু দি পাওয়ার 5/2, ঠিক আছে। এরপর আমাদের নিচে ছিল হচ্ছে 15 সিডি এ √2g, এই সূত্র ছিল। হ্যাঁ, সূত্রগুলো তোমাদের একটু মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, আমরা জাস্ট মান বসাবো। 15 ইন্টু আর এর ভ্যালু পাইছিলাম এখানে হচ্ছে 1, এখানে পাই আছে, আগে পাইটা লিখে নেই। 1 এর উপর 5/2, 1 এর উপর যে পাওয়ারই দাও না কেন 1ই হবে, ঠিক আছে। এরপরে কি আছে 15 ইন্টু সিডির মান পাইছে 0.62 আছে। এরপর এর ভ্যালু পাইছে 0.005 এবং √2 ইন্টু 9.81। অর্থাৎ যদি আমাদের প্রশ্নে বলা থাকতো যে এগুলো কিছুই বলে না, জাস্ট বলা থাকতো প্রাথমিক উচ্চতা এত, আর হচ্ছে শুধু প্রাথমিক উচ্চতা বলা থাকতো, তারপরে বলা থাকতো সম্পূর্ণ অর্ধগোলাকার পাত্রটি খালি হতে কি পরিমাণ সময় লাগবে, ঠিক আছে। তো এই ম্যাথটা যদি তোমরা হিসাব করো, আমরা একটু হিসাব করে দেখি। হিসাব করে দেখলে তোমরা পাবা হচ্ছে এটা দেখো 14 ইন্টু পাই ইন্টু এটা 1 এর উপর যদি তুমি যে পাওয়ারটি দাও না কেন এটাই আসবে, ঠিক আছে। 5/2 নিচে হচ্ছে 15 ইন্টু 0.62 ইন্টু 0.05 ইন্টু √2 ইন্টু 9.81। তাহলে এটা আসতেছে, যদি আমি ক্যালকুলেশন ভুল করে না থাকি, t ইজ ইকুয়াল টু আসবে 21.35 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হবে তখন আমাদের অ্যান্সার। সম্পূর্ণ পাত্র খালি হওয়ার কথা যদি বলে তাহলে এই সূত্র ব্যবহার করব, আংশিক খালি হওয়ার কথা বললে এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে। অর্থাৎ বললো প্রাথমিক অবস্থায় ছিল এরকম, পরবর্তী হলো এরকম, তখন আমরা এই সূত্র বের করব, আর যখন বলবো সম্পূর্ণ পাত্রটা খালি হতে কি পরিমাণ সময় লাগবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব, ঠিক আছে। তো এই ছিল আমাদের আয়তাকার অর্ধগোলাকার পাত্র হতে অরিফিস দিয়ে পানি নির্গমনের সময় বের করার ম্যাথ। এখন আমরা মাউথপিসের কয়েকটা ম্যাথ দেখে এই অধ্যায়টা শেষ করবো, অর্থাৎ একটা ম্যাথ দেখবো শুধু, ঠিক আছে। দেখে আমরা এই অধ্যায়টা এখানেই শেষ করব। এখন ভাইয়া দেখো, আমরা এই অধ্যায়ের সর্বশেষ আর একটা ম্যাথ সমাধান করব, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ 19 নাম্বার ম্যাথ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অরিফিসের মাউথপিস নিয়ে আলোচনা। মাউথপিস জিনিসটা কি সেটা কিন্তু আমি আগেও একবার আলোচনা করছি। অরিফিসের সঙ্গে অরিফিসের ব্যাসার্ধের দ্বিগুণের থেকে বড় যে পাইপ সংযুক্ত করা হয়, এই পাইপটাকেই বলা হয় হচ্ছে মাউথপিস। এই মাউথপিস সংযুক্ত করার কারণ হচ্ছে আমাদের নির্গমনের পরিমাণ বৃদ্ধি করার জন্য। অরিফিস থেকে দেখা যায় যখন পানিটা বের হয়, ঠিক আছে, এটা যদি একটা অরিফিস হয়, পানিটা বের হওয়ার সময় এখানে একটা সংকোচন হয়ে বের হয়, এভাবে বের হয়, ঠিক আছে। এখানে একটা সংকোচনের সৃষ্টি হয়, এর ফলে আমাদের এখানে নির্গমন কমে যায়। কিন্তু যখন আমরা এর সঙ্গে একটা মাউথপিস সংযুক্ত করে দেব, হ্যাঁ, তখন আমাদের কি হবে, তখন আমাদের এটা এর ভেতরেই সংকুচিত হয়ে আবার প্রসারিত হবে, এর ভেতরেই সংকুচিত হয়ে প্রসারিত হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এর ফলে নির্গমন এখানে আমাদের বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো নির্গমন বৃদ্ধির জন্য
অরিফিসের ব্যাসের দ্বিগুণ দৈর্ঘ্যের যে পাইপ অরিফিসের সঙ্গে সংযুক্ত করা হয় সেটাই হচ্ছে আমাদের মাউথপিস। এখন মাউথপিস অবস্থানের উপর ভিত্তি করে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ট্যাঙ্কের অভ্যন্তরীণ ভেতরের মাউথপিস বা অভ্যন্তরীণ মাউথপিস, আর একটা হচ্ছে অনভ্যন্তরীণ। তাহলে এখানে যে দুইটা চিত্র দেখতেছি এই দুইটা হচ্ছে অভ্যন্তরীণ, আর যেটা আমি একটু আগে দেখাইলাম এরকম এটা হচ্ছে অনভ্যন্তরীণ মাউথপিস। ঠিক আছে, তাহলে এই ম্যাথ আমরা যে দুইটা এখানে যে ম্যাথটা সমাধান করব এটা হচ্ছে অভ্যন্তরীণ মাউথপিস নিয়ে। এখন এই অভ্যন্তরীণ মাউথপিস আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রবাহ যুক্ত আর একটা হচ্ছে প্রবাহ মুক্ত। ঠিক আছে, তাহলে প্রবাহ যুক্ত কি দেখো, প্রবাহ যুক্ত হচ্ছে যখন একটা অভ্যন্তরীণ মাউথপিসে, ঠিক আছে, এরকম একটা অভ্যন্তরীণ মাউথপিসে এরকম থাকবে, শুধু ভিতরে থাকবে। ঠিক আছে, অভ্যন্তরীণ মাউথপিসের ভিতরে প্রথমে পানিটা প্রবেশ করবে। ঠিক আছে, প্রবেশ করার পর এরপর আবার পাইপের সঙ্গে একদম লেগে পাইপের পূর্ণ ব্যাসার্ধে আমাদের পানিটা ফ্লো হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আগে পানিটা ঢোকার পর সংকুচিত হবে, সংকুচিত হওয়ার পর পুরো পাইপটা জুড়ে আবার পানিটা প্রসারিত হবে। ঠিক আছে, প্রসারিত হওয়ার ফলে পুরো পাইপ জুড়ে তখন আমাদের এই পানিটা নির্গমন হবে বাহিরের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রবাহ যুক্ত। আর প্রবাহ মুক্ত কি দেখো, প্রবাহ মুক্ত এটারই জাস্ট একটু বিপরীত। সেটা কি হবে, প্রথমে পানিটা এখানে প্রবেশ করবে, প্রবেশ করার পর সংকুচিত হবে। ঠিক আছে, সংকুচিত হয়ে এরকম আকার ধারণ করবে। ঠিক আছে, এরপর পাইপের সঙ্গে না লেগে এইভাবে প্রবাহিত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পাইপের পৃষ্ঠের সঙ্গে না লেগে এইভাবে প্রবাহিত হবে, এই পাশ থেকে ওইভাবে প্রবেশ করবে, প্রবেশ করে পৃষ্ঠের সঙ্গে না লেগেই এইভাবে প্রবাহিত হয়ে যাবে। অর্থাৎ পাইপের পৃষ্ঠের সঙ্গে প্রবাহ মুক্ত অবস্থায় আমাদের তরলের কোনো মানে স্পর্শ থাকবে না। ঠিক আছে, অর্থাৎ পাইপ থেকে, অর্থাৎ আমাদের পাইপ বলতেছে যদিও এটা মাউথপিসের সঙ্গে এই যে আমাদের যে পানিটা এখান থেকে বের হচ্ছে, অর্থাৎ আমাদের পানির যে জেটটা আছে এই জেটটা আমাদের মাউথপিসের সাথে মানে স্পর্শে থাকবে না। ঠিক আছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রবাহ মুক্ত অবস্থায় নির্গমন। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে বলা হবে প্রবাহ যুক্ত মাউথপিস, এটাকে বলা হবে প্রবাহ মুক্ত মাউথপিস। তাহলে প্রবাহ যুক্ত কোনটা, যখন পানিটা এখানে সংকুচিত হয়ে আবার পাইপের পুরো ব্যাস জুড়ে প্রসারিত হয়ে প্রবাহিত হবে বা নির্গমন হবে, সেটা হবে প্রবাহ যুক্ত মাউথপিস। আর যখন আমাদের সংকোচন হওয়ার পর মাউথপিসের সঙ্গে সংস্পর্শে না থেকে আমাদের পানিটা বের হয়ে যাবে বা পানির জেটটা বের হয়ে যাবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রবাহ মুক্ত। তাহলে প্রবাহ মুক্ত যুক্ত অবস্থায় আমাদের নির্গমনের পরিমাণের সূত্র হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 0.07 এ রুট ওভার 2gh, এবং প্রবাহ মুক্ত অবস্থায় 0.5 এ রুট ওভার 2gh। এখানে এইচ হচ্ছে পানির উপরের পৃষ্ঠ থেকে অরিফিসের মাউথপিসের বা অরিফিসের সেন্টার পর্যন্ত গভীরতা। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে যে ম্যাথটা বলছে সেটা কিন্তু এই প্রবাহ যুক্ত এবং প্রবাহ মুক্ত মাউথপিসের ম্যাথ। তাহলে এখানে বলছে একটি অভ্যন্তরীণ মাউথপিস, প্রবাহ যুক্ত এবং প্রবাহ মুক্ত মাউথপিস আবার অভ্যন্তরীণ মাউথপিসের দুইটা প্রকারভেদ। ঠিক আছে, তাহলে বলছে যে একটি অভ্যন্তরীণ মাউথপিসের ব্যাস 20 সেন্টিমিটার, অর্থাৎ আমরা ধরলাম এই মাউথপিস গুলোর ব্যাস হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডাটাগুলো একটু লিখে ফেলি। d ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা এ কত পাবো ভাইয়া, আমাদের অন্য মানগুলো কিসে দেওয়া আছে, অন্য মানগুলো মিটারে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে মিটার করে ফেলি বা 0.2 মিটার। তাহলে এটা আমাদের পাই ডিভাইডেড বাই 4, 0.2 এর উপর স্কয়ার। তাহলে এটা তোমাদের অ্যান্সার কত আসবে, এটা তোমাদের আসবে হলো 0.0314, 0.03 আছে, 0.0314 মিটার স্কয়ার। আমি একটু বই থেকে দেখে অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। এখন প্রায় রাত, তোমাদের কয়টা বাজে, রাত 3:30 বাজে। হ্যাঁ দেখো 3:30 বাজে, মাথা মনে করো কাজ করতেছে না, আমি একটু দ্রুত ক্লাসটা শেষ করতে চাচ্ছি, এই জন্য একটু বই দেখে তোমাদের আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো আমরা ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেলাম। এরপর আমাদের কি আছে দেখো, বলা আছে কি 16 মিটার উচ্চতা, 16 মিটার না হবে, সরি এটা দাঁড়িয়ে এখানে। হ্যাঁ, একটু তোমরা একটু সাবধানে দিবা এগুলো। 6 মিটার উচ্চতা জনিত চাপে পানি নির্গত হচ্ছে, অর্থাৎ আমাদের পানির উচ্চতা হচ্ছে এখানে 6 মিটার, এইচ ইজ ইকুয়াল টু 6 মিটার। ঠিক আছে, এখন বলছে নির্গমনের পরিমাণ বের করো। কি কি অবস্থায় বের করতে হবে, প্রবাহ মুক্ত অবস্থায় একবার দেখাতে হবে, প্রবাহ যুক্ত অবস্থায় একবার দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একবার প্রবাহ মুক্ত অবস্থায় এটা দিয়ে দেখাবো, প্রবাহ যুক্ত অবস্থায় এই সূত্র দিয়ে দেখাবো। ঠিক আছে,
তাহলে আসো প্রথমে আমরা 1 নম্বরে প্রবাহ মুক্ত অবস্থায়, প্রবাহ মুক্ত অবস্থায় নির্গমন কিউ ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি হচ্ছে প্রবাহ, এটা কি মুক্ত অবস্থায়, অর্থাৎ পাইপের সাথে না লেগে এটা নির্গত হবে। ঠিক আছে, তাহলে 0.5 এ √2g/h, তাহলে 0.5 এর সঙ্গে এ হচ্ছে আমাদের কত, 0.0314। ঠিক আছে, এর সঙ্গে আমাদের হিসাবটা হচ্ছে কিসে ভাইয়া, এমকেএস এ হচ্ছে, অর্থাৎ কেজি মিটার সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জি এর ভ্যালু হবে 9.81। ঠিক আছে, 9.81 ইন্টু এইচ হচ্ছে এখানে 6 মিটার। তাহলে তোমরা যদি এটা হিসাব করো তাহলে কত পাবা দেখি, 0.5 ইন্টু 0. আচ্ছা আমি বইটা দেখে অ্যান্সারটা লিখে দিই। হ্যাঁ, তাহলে তোমরা এটা পাবা হচ্ছে 0.17034, 0.17034 মিটার কিউব পার সেকেন্ড। এখন যদি আমরা এটা দেখো পরে লিটারে দেখাইছে, হ্যাঁ এটা যদি আমরা লিটারে নিয়ে যেতে চাই তাহলে আমরা কি করব, এটাকে 1000 দ্বারা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে 1000 দ্বারা যদি গুণ করে দাও তাহলে 1703.4 লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই আসছে না? হ্যাঁ, এত আসছে। তাহলে সরি, এখানে মনে হয় এটা এরকম হবে 0.17034 ইন্টু 1000, তাহলে এটা আসবে হচ্ছে, সরি পয়েন্টটা এখানে হবে। তাহলে দেখো এত লিটার পার সেকেন্ড। এখন তোমরা ওখানে মিনিটে করছে, আবার মিনিটে যদি করতে চাও তাহলে কি করতে হবে, সেকেন্ডকে 60 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এককটা কিভাবে আছে, লিটার পার সেকেন্ড। সেকেন্ডকে তুমি যদি আরো 60 দ্বারা ভাগ করো তাহলে 60টা উপরে যেয়ে গুণ হয়ে যাবে। তাহলে এর সঙ্গে তুমি 60 দিয়ে যদি গুণ করে দাও তাহলে কত পাবা দেখো, 60 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 500 হলো 102204 লিটার পার মিনিট। ঠিক আছে, এরপর আমরা এখন কি করবো ভাইয়া, এরপর আমরা প্রবাহ যুক্ত অবস্থায় নির্গমনের পরিমাণ বের করব। তাহলে এটা আমরা কয়বার করব, এটা মুছে ফেলি। হ্যাঁ, তোমরা এটা হয়তো বুঝে গেছো। আচ্ছা আমরা কাজ করি, এই চিত্রটা মুছে ফেলি। এই চিত্র তো আমাদের দরকার নেই, আমরা তো প্রবাহ মুক্ত অবস্থায় বের করে ফেলছি। তাহলে এখন তোমরা এখানে দেখো 2 নাম্বারটা হচ্ছে প্রবাহ যুক্ত অবস্থায়। ঠিক আছে, প্রবাহযুক্ত মানে পুরো পাইপ প্রথমে সংকুচিত হবে ঘেনা কন্ট্রাক্টরতে, তারপরে আমাদের আবার প্রসারিত হয়ে পুরো পাইপ দিয়ে একদম, অর্থাৎ পুরো মাউথপিস দিয়ে প্রবাহটা বের হয়ে যাবে। ঠিক আছে, এরপর তাহলে আমাদের সূত্র হচ্ছে 0.707 এ √2g/h। ঠিক আছে, তাহলে এখান থেকে আসছে 0.707 ইন্টু এ হচ্ছে 0.0314 ইন্টু √2 ইন্টু 9.81 ইন্টু এইচ হচ্ছে 6। তাহলে এটা যদি তোমরা হিসাব করো তাহলে পাবা হলো 0.2408, 0.2408 মিটার কিউব পার সেকেন্ড। এটাকে তোমরা যদি লিটারে কনভার্ট করতে চাও তাহলে 2.40 লিটার পার সেকেন্ড। এটার সঙ্গে তোমরা যদি 60 গুণ করে দাও আগের মতো 240.8 গুণন 60। ঠিক আছে, তাহলে 14448 লিটার পার মিনিট পাবা। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। তাহলে দেখো প্রবাহ মুক্ত অবস্থার থেকে প্রবাহ যুক্ত অবস্থায় কিন্তু নির্গমনের পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে, কারণ প্রবাহ মুক্ত অবস্থায় কি হচ্ছে, সম্পূর্ণ পাইপ দিয়ে কি হচ্ছে না, আমাদের পানির জেটটা প্রবাহিত হচ্ছে না। ঠিক আছে, নির্গমন হচ্ছে না। আর প্রবাহ যুক্ত অবস্থায় সম্পূর্ণ পাইপ জুড়ে প্রবাহের জেটটা আমাদের নির্গত হচ্ছে পাইপ দিয়ে, অর্থাৎ পানিটা নির্গত হচ্ছে। সেজন্য আমাদের প্রবাহ যুক্ত অবস্থায় নির্গমন বেশি পাচ্ছি, প্রবাহ মুক্ত অবস্থায় নির্গমন কম পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি মাউথপিস নিয়ে ম্যাথ। ঠিক আছে, তো তোমরা মাউথপিস এবং এই সম্পর্কেও আশা করতেছি এই ম্যাথের মাধ্যমে পুরোপুরি ধারণা পেয়ে গেছো। এছাড়াও তোমাদের মাউথপিস নিয়ে কিছু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা আছে, আবার পার্থক্য আছে একটা দেখলাম, এগুলো তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবা।
আর মাউথপিসের যে প্রকারভেদগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। হ্যাঁ, এগুলো নিয়ে আমার বিস্তারিত আলোচনা করার আসলে কিছু নেই। তাহলে এই অধ্যায়টা ভাই আমরা এই ম্যাথটা করার মাধ্যমে শেষ করে ফেলতেছি। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভিডিওতে লাইক করবা এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভাই শেয়ার করবা, ঠিক আছে? আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা তোমরা, তাহলে আমাদের হ্যান্ড নোটগুলো খুব দ্রুত আমি দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবা। হ্যাঁ, আর আমি হোয়াটসঅ্যাপ ব্যতীত অন্য একটা বিকল্প পদ্ধতি আশা করতেছি মানে কয়েকদিনের মধ্যে বের করব। টেলিগ্রাম করছিলাম কিন্তু তোমাদের অনেকের কাছে টেলিগ্রাম নাই, এজন্য টেলিগ্রাম আসলে মানে অনেকে যুক্ত হতে পারতেছিল না, এজন্য আমি হোয়াটসঅ্যাপে নিলাম। এখন দেখতেছি যে হোয়াটসঅ্যাপে তোমাদের আগের মেসেজগুলো জয়েন হওয়ার পর দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি দেখি অন্য একটা জায়গায় গ্রুপ ক্রিয়েট করে সেখানে তোমাদের অ্যাড করে নিব, ঠিক আছে? তো তোমরা আপাতত হোয়াটসঅ্যাপে অ্যাড হও, আমি ওখান থেকে তোমাদের পরবর্তীতে অ্যাড করে নিব। তো ঠিক আছে ভাই, আমি এই অধ্যায়টা এখানে শেষ করতেছি। পরবর্তী আমরা 8 নম্বর অধ্যায়টা শুরু করব। 8 নম্বর অধ্যায়টা মোটামুটি ছোটই আছে এবং সহজ আছে, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমরা সকলেই অবশ্যই আমার জন্য দোয়া করবা।